আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত আমার একটা ভিডিওতে। আমি মেহেদি, আমি আছি লিথুয়ানিয়াতে। আমি এখানে পড়াশোনা করার জন্য আসছিলাম। মাস্টার্স শেষ করলাম। আপনারা অনেকেই হয়তো বা জানেন, অনেকেই জানেন না। আমার কাছে অনেকেই মেসেজ করেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি কিভাবে আসলাম, আসলে প্রসেসটা কী। তো চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি। তার আগে বলে নেই, আমি আসছি হচ্ছে একটা নদীর পাড়ে। নদীটার নাম হচ্ছে নেরিস রিভার। আসছিলাম ঘুরতে, হাঁটাহাঁটি করতেছিলাম, তো চিন্তা করলাম একটা ভিডিও বানাই। তো মূল ভিডিওতে আসা যাক। সেটা হচ্ছে যে কিভাবে আসবেন। তো প্রথম কথা যেটা আমি বলি সেটা হচ্ছে যে দয়া করে এজেন্সির কাছে যাবেন না। কারণ এজেন্সি এমন কোনো কিছু করে না যেটা আপনি করতে পারবেন না। কারণ এখন 2026 চলে। এই ডিজিটাল যুগে এসে যেটা এজেন্সি করে সেটা আপনিও পারবেন। তো বিষয় হচ্ছে যে আপনাকে কি করতে হবে। প্রথমত হচ্ছে যে আপনাকে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টস রেডি করতে হবে। আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এই সব কিছুই লাগে। তো মেনলি প্রথমত আপনার যে এডুকেশনাল যে ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো আপনার প্রয়োজন হবে। এগুলো আপনি শুরুতেই এগুলো রেডি করে রাখবেন। সেক্ষেত্রে আপনি যেখানেই অ্যাপ্লাই করেন না কেন, দেশের বাইরে যেখানেই অ্যাপ্লাই করেন না কেন, আপনার হচ্ছে ডকুমেন্টসটা প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টসগুলো লিগ্যালাইজ করবেন বাংলাদেশ থেকে। এবং বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম আছে। যেমন হচ্ছে আমি এর আগে চেক রিপাবলিকে অ্যাপ্লাই করছিলাম। তো চেক রিপাবলিকের কিছু নিয়ম আছে, এটা অন্য কোনো দিন একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আর লিথুনিয়াতে যেটা, সেটা হচ্ছে যে আপনাকে চেক করতে হবে লিথুনিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো দেখতে হবে। তো মেনলি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য আসলে তারা স্টুডেন্ট নেয়। তো যদি আপনাকে সেপ্টেম্বর ইনটেকে আসতে হয় সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে 7 থেকে 8 মাস আগে আপনাকে হচ্ছে প্রসেসটা শুরু করতে হবে। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একদম শুরুর দিকে আপনাকে শুরু করতে হবে। তো সেপ্টেম্বর ইনটেকের পরপরই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টাতে আসলে ম্যাক্সিমাম যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে অ্যাডমিশন শুরু হয়। তো আপনি হচ্ছে যে আপনারা এদের ওয়েবসাইটগুলো দেখবেন, এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে। তাছাড়াও এন্ট্রেন্স এক্সামের কিছু রিকোয়ারমেন্ট আছে, আইএমপিটি এক্সামের রিকোয়ারমেন্ট আছে। তো আপনি দেখবেন যে আসলে কোনটা আপনার জন্য হয়। তো অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো আসলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস সাপোর্ট করে। যেমন আমি হচ্ছে এমওআই, যেটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এটা দিয়ে আমি কেটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম। কিন্তু লাস্ট 1 বছর 2 বছর আগের থেকে তারা তাদের সিস্টেম চেঞ্জ করছে। এমওআই দিয়ে হয়তো বা হবে, কিন্তু ওএমপিটি এক্সাম দিতে হবে। আমার সময় ওএমপিটি এক্সাম ছিল না। তো এটা যারা পারবেন তারা দিবেন। এবং আরও কিছু ইউনিভার্সিটি আছে যে এইগুলাতে আসলে ওএমপিটি এক্সাম প্রয়োজন হয় না। তো সেগুলো আপনারা পছন্দ করতে পারেন। তো যেটা বলছিলাম, প্রথমত আপনাকে হচ্ছে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখানে যে সাবজেক্ট ওয়াইজ দেখবেন যে আপনার সাবজেক্ট সেখানে আছে কিনা, টিউশন ফি কত, সেটা আপনার জন্য অ্যাফোর্ডেবল কিনা, আপনি পারবেন কিনা। যেহেতু 1 বছরের টিউশন ফি দিয়ে তারপরে আসতে হয়, সেহেতু আপনি সেগুলো চেক করবেন। এবং সেখানে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে। যদি আইএলটিএসের রিকোয়ারমেন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে আইএলটিএস দিতে হবে। আইএলটিএস দিয়ে তারপরে আপনি এলিজিবল হবেন। আদারওয়াইজ আপনার যে ইউনিভার্সিটিগুলো আছে যেগুলো আসলে আইএলটিএসের প্রয়োজন হয় না, আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েই আবেদন করতে পারবেন, আসতে পারবেন, আছে এরকম। তো সেগুলো আপনি চেক করবেন। তো আপনি চেক করবেন যে আসলে কোথায় আপনার সাবজেক্ট আছে এবং কোথায় আপনি এলিজিবল। এবং এটা চেক করার পরে আপনি আবেদন করবেন এবং একটা নির্দিষ্ট আবেদনের ফি জমা দিতে হবে। আমি যখন আবেদন করছিলাম তখন এটা 100 ইউরো ছিল। আমি 100 ইউরো আমার দেশ থেকে আমি ব্যাংকের মাধ্যমে পাঠাইছিলাম। তো এটা হচ্ছে বিষয়, আপনি আবেদন করবেন। একটা ইউনিভার্সিটি, 2টা ইউনিভার্সিটিতে আবেদন করবেন।
এবং ওখানে যে ডকুমেন্টসগুলো জমা দিতে হয়, আপনার ডকুমেন্টস, আপনার এডুকেশনাল ডকুমেন্টস, আপনার মোটিভেশন লেটার, আপনার সিভি, যাবতীয় যা কিছু আছে সব কিছু আপনি ওখানে আপলোড করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মোটিভেশন লেটার লেখার ক্ষেত্রে অবশ্যই আপনি অনেক মনোযোগ দিয়ে অনেক সিরিয়াসলি লিখবেন, কারণ এই জিনিসটাকে ওরা অনেক বেশি গুরুত্ব দেয়, আপনার মোটিভেশনটাকে তারা যাচাই করে। তো আমার ক্ষেত্রে আমি তো ফুড টেকনোলজি থেকে ব্যাচেলর কমপ্লিট করছি, আমি 4 বছর জব করছি এবং তারপরে আমি হচ্ছে আমার সেম সাবজেক্টে যখন আমি মাস্টার্স করতে চাইছি, তো আমার যে মোটিভেশনটা অনেকটা ক্লিয়ার। সো তাদের কাছে মনে হয়েছে, তো মোটিভেশনটা আসলে অনেক বড় একটা বিষয়, মোটিভেশন লেটার আপনি কী লিখতেছেন। তো এটা গেল, আপনি আবেদন করবেন, আবেদন করার পরে আপনাকে তারা রেসপন্স করবে এবং তারা আপনাকে একটা ডেট দিবে এন্ট্রান্স এক্সামের জন্য। যদি আপনার সব কিছু ঠিক থাকে, আপনার একটা ভিডিও কলে একটা ইন্টারভিউ হবে, তারা আপনার সাথে কথা বলবে, আপনার ইন্টেনশন সম্পর্কে জানবে। কারণ অনেকেই আছে যে আমাদের এশিয়ান কান্ট্রি থেকে এখানে আসার পরে তারা আসলে পড়ালেখা করে না করে তারা বিভিন্ন দেশে তারা চলে যায়। তো এই জিনিসগুলো আসলে তারা পছন্দ করে না। তো যার কারণে আমি যখন আসছিলাম তখন একটা নির্দিষ্ট সময় পরে যে বাংলাদেশকে তারা ব্ল্যাকলিস্ট করছিল আমার ইউনিভার্সিটি থেকে, কিন্তু ফরচুনেটলি আমি তার আগেই আবেদন করছিলাম। তো হয়তোবা কপালে ছিল, আল্লাহ লিখে রাখছিল, যার কারণে হয়েছে। তো যেটা বলছিলাম, আপনার একটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পরে তারা যদি আপনাকে কোনো রিটেন এক্সাম নিতে চায় সেক্ষেত্রে নিতে পারে। তারপর থেকে তাদের কাছ থেকে আপনি একটা কনফার্মেশন পাবেন, একটা কন্ডিশনাল অফার লেটার পাবেন, এবং যেখানে উল্লেখ থাকবে যে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ টিউশন ফিস হিসেবে আপনাকে পে করতে হবে, যেটা 1 বছরের। এবং এই 1 বছরের টিউশন ফি আপনাকে পে করার পরে যে আপনাকে তারা হচ্ছে ফাইনাল অফার লেটার দিবে, এবং যে মেডিয়েশন লেটারের নাম্বার আছে সেটা আপনাকে দিবে। তো এটা পাওয়ার পরে আপনি যখন ফাইনাল অফার লেটার পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে যে আপনি এদের যে ওয়েবসাইট আছে ই-মাইগ্রিস যেটাকে বলে, আপনি গুগলে সার্চ করলে পাবেন। ই-মাইগ্রিসে যে আপনি হচ্ছে আবেদন করবেন আপনার ভিসার জন্য। এবং আবেদন করার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স আছে, তো সেটার মেয়াদ আমি যতটুকু জানি 6 মাস থাকে। তো সেই টাইম ক্যালকুলেশন করে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে, এবং পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনাকে পোল্যান্ডের যে আমাদের বাংলাদেশের হাই কমিশন আছে সেখান থেকে আপনাকে লিগালাইজ করাইতে হবে। তো এটা হচ্ছে আপনি তাদের যে ঠিকানা আছে তাদের বরাবর আপনি ইমেল করতে পারেন, করার পরে আপনি তাদেরকে ডিএইচএলে পাঠাতে পারেন, এবং তারা আপনাকে আবার হচ্ছে ওটা লিগালাইজ করে আপনাকে আবার ব্যাক করে দিতে পারে। এটা একটা ওয়ে আছে, অথবা যদি পোল্যান্ডে কেউ থাকে আপনার পরিচিত, আপনি তার মাধ্যমে করাতে পারেন। তো আমার কিছু পরিচিত লোক আছে যারা এই কাজগুলো করে, যদিও আমি এগুলা আসলে করতে চাই না, দিতে চাই না কাউকেই, কারণ অনেকেই মনে করে যে আমি আসলে এটা হয়তো বা কোনো এজেন্সির হয়ে করতেছি বা আমার এখানে কোনো স্বার্থ আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে পোল্যান্ডের যে হাই কমিশন আছে সেখান থেকে আপনাকে লিগালাইজ করাতে হবে। করানোর পরে ওইটার যে স্ক্যান কপি আছে ওটা দিয়ে, এবং আদার্স আপনার যে ডকুমেন্টস আছে, আপনার এডুকেশনাল ডকুমেন্টস, আপনার ফাইনাল অফার লেটার, তারপরে হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, সব কিছু দিয়ে আপনাকে হচ্ছে ই-মাইগ্রিসে আপনাকে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং এরা প্রি অ্যাসেসমেন্ট করে, 3 থেকে 4 দিনের ভিতরে আপনাকে একটা প্রি অ্যাসেসমেন্টের একটা রিপোর্ট আপনাকে তারা দিয়ে দিবে। এবং প্রি অ্যাসেসমেন্ট শেষ হওয়ার পরে হচ্ছে যে আপনি যে একটা নাম্বার থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার, সেই নাম্বারের মাধ্যমে আপনি আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স আছে এটা আপনি আপনার ইউনিভার্সিটিতে পাঠাবেন। পাঠানোর পরে এরা এই আবেদনের যে নাম্বার, এই নাম্বারটার মাধ্যমে হচ্ছে আপনার এই লিথুনিয়ার যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আছে এখান থেকে আপনাকে তারা লিগালাইজ করে আপনাকে পাঠাবে, কারণ এটা হচ্ছে এখানে লিগালাইজ করাতে হয়। তো তারপরে হচ্ছে আপনার কাছে যখন পাঠানোর পরে আপনার কাজ হচ্ছে আপনি তখন আপনাকে যে ভিএফএস গ্লোবাল আছে, একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনি যখন আবেদনটা সাবমিট করবেন তখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কোন ভিএফএসে যে ফেস করতে চাচ্ছেন, কারণ বাংলাদেশে আসলে লিথুনিয়ার কোনো অ্যাম্বাসি বা কোনো ভিএফএস নাই। তো নেপালে ছিল আমাদের সময়, কিন্তু ওটা আসলে বন্ধ হয়ে গেছে আনফর্চুনেটলি। তো ইন্ডিয়াতে আছে, থাইল্যান্ডে আছে,
ফিলিপাইনে আছে, বিভিন্ন জায়গায় আছে, যেটা আপনার জন্য সুবিধা হয়, যেটা আপনি মনে করেন যে আপনি সহজে ভিসা পাবেন বা সহজে যেতে পারবেন বা আপনার জন্য অ্যাফোর্ডেবল। তো আপনি কি করবেন, আপনি যখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লিগ্যালাইজ করা হয়ে যাবে এবং আপনি মনে করবেন যে না আপনি এখন রেডি, তখন আপনি হচ্ছে ভিএফএস গ্লোবালে আপনার যে মাইগ্রিস আছে ওখান থেকে আপনি হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন যে আপনি কোন ডেটে কোন টাইমে যেতে চান। সেই টাইমে যেয়ে আপনি আপনার হচ্ছে ভিএফএস ফেস করবেন। ভিএফএস ফেস করার পরে আপনি 1 সপ্তাহের ভিতরে হয়তো বা আপনাকে মেল দিবে এবং ভিসার জন্য ইন্টারভিউ নিবে তারা। তো ওখানে আপনাকে ভিডিও কলিংয়ে তারা ইন্টারভিউ নিবে, আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, আপনার ইন্টেনশন সম্পর্কে জানতে চাবে, আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে চাবে, আপনার ক্রেডিট সম্পর্কে জানতে চাবে, আপনি কেন লিথুয়ানিয়া পছন্দ করছেন আদার্স কান্ট্রিজ না পছন্দ করে। সো এই ধরনের বিভিন্ন প্রশ্ন করে। তো যে প্রশ্নগুলো আসলে কঠিন কিছু না, যারা আসলে অ্যাকচুয়াল স্টুডেন্ট তারা এই প্রশ্নের জবাব খুব সহজেই দিতে পারে, কারণ তারা জানে তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোন সাবজেক্টে যাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো যেটা বলছিলাম আর কি, আপনার ইন্টারভিউ হবে, ভিসা ইন্টারভিউ হওয়ার পরে আপনার হচ্ছে তারা একটা রেজাল্ট দিবে। এটা আসলে ভ্যারি করে, অনেক সময় 10 দিনেও দিয়ে দেয়, অনেক সময় 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পরেও দেয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি সম্ভবত 50-51 দিনের মাথায় যে আমি ডিসিশন পাইছিলাম। আর হচ্ছে যে আরেকটা বিষয় যেটা আমি অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্টটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কমপক্ষে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। আর এটা চেঞ্জ হয় সময় সময় যে আপনি কত টাকা দেখাবেন। তো বেস্ট হচ্ছে আপনি মাইগ্রিসের যে ওয়েবসাইট আছে ওখানে আপনি যদি একটু সার্চ করেন, একটু রিসার্চ করেন, ওখানে আপনার হচ্ছে আপনি পেয়ে যাবেন যে আপনার ডেইলি বা হচ্ছে মান্থলি ওয়েজেস কত। তো সেটার উপরে বেস করে আপনি যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করেন সেক্ষেত্রে আপনি আপনার হচ্ছে একটা এস্টিমেশন পেয়ে যাবেন। তবে আমি বলবো এটা প্রতিনিয়তই পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তো অবশ্যই আপডেট যেটা এটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনার হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা প্রি অ্যাসেসমেন্টেই বাদ হয়ে যাবে। তো এটাই ছিল বিষয়, আপনাকে যখন তারা ডিসিশনটা দিবে যে আপনি ভিসা পেয়ে গেছেন, যে আপনি এখন যেতে পারেন লিথুয়ানিয়াতে, তখন আপনাকে আবার সেই ভিএফএস গ্লোবালে যেতে হবে। ভিএফএস গ্লোবালে যেয়ে আপনাকে আপনার যে টিআরপি কার্ড আছে সেটা আপনাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে তারপরে আপনি হচ্ছে লিথুয়ানিয়াতে ফ্লাই করতে পারবেন। তো যারা আসলে সেপ্টেম্বর ইনটেকের জন্য আসে তারা ঠিক ইনটেক শুরু হওয়ার কিছুদিন আগ মুহূর্তে তারা আসলে ফ্লাই করতে পারে, তারা চলে আসে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার তখন কিছু কমপ্লিকেশন ছিল এই পুলিশ ক্লিয়ারেন্সের সুপার লিগালাইজেশন নিয়ে, তারপরে অনেক কিছু নিয়ে কিছু কমপ্লিকেশন ছিল, যার কারণে আমার আসতে একটু লেট হয়, আমার সব প্রসেস শেষ হইতে লেট হয়, আমার ডিসিশন পাইতে লেট হয়। তো আমার সেপ্টেম্বর ইনটেক আমি আসছিলাম হচ্ছে অক্টোবরে। তো আমাকে ইউনিভার্সিটি থেকে মেল করা হয়েছিল যে অক্টোবরের 20 তারিখের ভিতরে যদি আমি না আসতে পারি সেক্ষেত্রে আমি আসলে আর কন্টিনিউ করতে পারবো না। তো আল্লাহর অশেষ রহমতে আমি আসতে পারছি, আমি ভিসা পাইছি, আমি হচ্ছে অক্টোবরের 20 তারিখের ভিতরে চলে আসছি। কিন্তু আনফর্চুনেটলি আমি হচ্ছে ডরমিটরিটা পাই নাই, ডর্মে আমি ওয়েটিং লিস্টে ছিলাম। তো এখানে একটা জায়গা আছে যেখানে আসলে ডে ওয়াইজ থাকা যায়, একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি জানছি। তো আমি এখানে আসি, এখানে এসে থাকি 1 মাস 1.5 মাসের মতো, এবং তারপরে আমি ডরমিটরি পাই। এবং এই যে আপনাদের দোয়ায় মাস্টার শেষ করলাম, এখন জবের চেষ্টা করতেছি, একটা জব করতেছি, এই আর কি। তো এই ছিল বিষয়, চেষ্টা করলাম আসলে প্রসেসটা বলার। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি স্টুডেন্ট হন আপনি পারবেন, আপনাকে কোনো এজেন্সির কাছে যেতে হবে না। এবং আমি রিসেন্টলি শুনছি যে অনেকেই এজেন্সির কাছে যেয়ে প্রতারিত হচ্ছে, অনেক টাকা দিয়ে প্রতারিত হচ্ছে। দরকার নাই, কেন? আপনি ওয়েবসাইটে গেলে ওখানে সব কিছু লেখা আছে ইংলিশে। আপনি স্টুডেন্ট হলে আপনি ইংলিশ বুঝবেন, আপনি তো জানেন আপনাকে কি দিতে হবে, কি লাগবে, কেন যেতে হবে আমার এজেন্সির কাছে? আমরা এজেন্সির কাছে যাই, আমরা মনে করি যে এটা আসলে খুবই ঝামেলার একটা বিষয়। তবে আমি বলবো আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি আসতে চান বাইরে,
তবে এতটুকু আপনাকে করতে হবে, এবং আপনার যদি সেই ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনি বাইরে এসে পড়াশোনা করতে পারবেন। আর যদি আপনি ওই কাজটুকু না করতে পারেন তাহলে বাইরে এসে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে সব কিছু। তো এটাই ছিল আজকের মতো। আর আপনাদেরকে একটু দেখাই আমার চারপাশটা। এটা হচ্ছে নদী, আমি নদীর পাড়ে বসে আছি। এই হচ্ছে ভিউ, এই পাশটা হচ্ছে সেন্টার্স। এই ছিল আজকের মতো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে নক করতে পারেন আমার ফেসবুক আইডিতে, আমার হোয়াটসঅ্যাপে। আমি চেষ্টা করব। আপনাদেরকে হেল্প করার। তবে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।